টিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। দর্শক, নতুন ফিসকাল ইয়ার শুরু হয়েছে। সূচকের খুব ক্লিয়ার কোনো ডিরেকশন এখনও কেউ বলছেন না, তবে একটা ভালো দিক হচ্ছে অনেক শেয়ার ফ্লোর প্রাইস থেকে উঠে আসছে নতুন অর্থ বছরেও। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি জনাব সজীব হোসেন সিএফএ, তিনি ঢাকা ইউনিভার্সিটি ফিনান্সের শিক্ষক, উনি একজন ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজারও, চিটাগং স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবেও তিনি কাজ করছেন। স্যার, আপনাকে স্বাগতম। Thank you, Babu Bhai, for inviting me. I remember আপনি আমাকে লাস্ট টাইমও রাইট, ঠিক invite 6 মাস করেছিলেন। পরে আমরা Right. আপনাকে এক্সপেক্ট করেছিলাম, অ্যান্ড থ্যাঙ্কস ফর জয়নিং। ওয়েলকাম। অত্যন্ত মূল্যবান পরামর্শ দিয়েছিলেন আপনি তখন, যে সব টাকার শেয়ার একসাথে কিনে ফেলা যাবে না, এবং এই পরামর্শ আমাদের কাজে লেগেছে। তো এখন পরিস্থিতিটা কেমন দেখছেন? এখন যদি দেখেন আপনি গত 2 মাস বা 1.5 মাস মার্কেট কিন্তু মোটামুটি একটু ভালো, অনেক শেয়ার হচ্ছে ফ্লোর থেকে উঠে আসতেছে। তারপর হচ্ছে যে আপনার এই আমাদের যেই সংখ্যা ছিল, এই ম্যাক্রো ইকোনমিক সংখ্যা, সেটা এখনও আছে, বাট আই থিঙ্ক দ্য ওয়ার্স্ট পার্ট ইজ গন। সো বিনিয়োগকারী এখন আবার টার্নওভার বাড়তেছে, অনেকেই নতুন উদ্যমে বিনিয়োগ করতেছে। সো এই ওভারঅল বলবো যে আমাদের মার্কেটে এখন অনেক আনসার্টেনটি আছে, যেগুলো হয়তো বা আরও সময় গেলে আমরা জানবো, বাট এই উই আর সিইং পার্টিসিপেশন অফ দ্য ইনভেস্টর, টার্নওভার বাড়তেছে, এই হুইচ ইজ এ গুড সাইন। যেমন আমার যদি একটা শেয়ার ফ্লোরে আটকে থাকে, এটা যদি ফ্লোর থেকে উঠে আসে এবং আমার টাকাটা ফ্রি হয়, আইল গো ফর নেক্সট ট্রেডিং, যারা লং টাইম ইনভেস্টমেন্ট না করে আর কি। কিন্তু এখন একটা এই লাস্ট কিছুদিন ধরে আমরা দেখছি যে একটা সেক্টরের হয়তো, যে আমি নিজে শেয়ার স্ক্রিন করছিলাম, তখন দেখলাম যে আর্নিংস ভালো একটা কোম্পানির, এইটা শেয়ারের চেয়ে বেশি চাহিদা মার্কেটে দেখা যাচ্ছে, যে হয়তো একটা কোম্পানি 2-3 কোয়ার্টার টানা লস করেছে, এই শেয়ারগুলোর বেশি। এই বিহেভিয়ারটা কেন মার্কেটে? এটা হচ্ছে আমাদের মার্কেটের যে ইনভেস্টরের যে বেস, এটা আপনাকে বুঝতে হবে। সো আমাদের মার্কেটের যেই ইনভেস্টর, আমাদের ডেইলি যে ট্রেড হয়, তার ধরেন 70% 80% হচ্ছে সাধারণ বিনিয়োগকারী, আমরা যারা হচ্ছে ব্যক্তি বিনিয়োগকারী। তো দেখা যায় যে আপনার কোনো একটা শেয়ার যখন ফ্লোর থেকে ওঠে, অথবা কোনো একটা শেয়ার যখন অনেক ভলিউম পায়, বাজারে দেখবেন অনেক স্টোরি চলে যে এই শেয়ার এত টাকা যাবে, এই কোম্পানির নেক্সট কোয়ার্টার ইপিএস বাড়বে, এই কোম্পানির বোর্ড চেঞ্জ হচ্ছে, এই কোম্পানি এক্সপোর্ট করবে। তো দেখা যায় একটা শেয়ার যখন অনেক ভলিউম নিয়ে ওঠে, এই প্রাইস বাড়ে, অনেক বিনিয়োগকারী প্রলুব্ধ হয়। এবং আপনি দেখবেন যে ফন্ড ইন্ডে যারা আছে আমাদের মার্কেটে, এই ব্রোকারেজ হাউস যেগুলো আছে, তো তারা তো সাধারণ বিনিয়োগকারী কী করে, তাদের মাধ্যমে ট্রেড করে, অনেকে জানেনও তার অ্যাকাউন্টে শেয়ার কিনছে। তো বেসিক্যালি তাদের মধ্যে একটা হার্ডিং বিহেভিয়ার আছে। হার্ডিং বিহেভিয়ার আইডিয়া হচ্ছে যে এই টেন্ডেন্সি টু ফলো দ্য পাবলিক, ফলো দ্য ক্রাউড। সো কোনো একটা শেয়ার যখন বাড়ে, দেখা যায় বিনিয়োগকারী ওই শেয়ারে সবাই কেনা শুরু করছে, ওই শেয়ারের ভলিউমও বাড়ে, প্রাইসও বাড়ে। আপনি দেখবেন এটা কিন্তু সাস্টেন করে না, আলটিমেটলি কিন্তু আপনার একটা পর্যায়ে ওই ভলিউমও থাকে না, প্রাইসও থাকে না। এটা যদি করে তাহলে এটা কিন্তু তার পোর্টফোলিওর জন্য খারাপ ইন দ্য লং রান। এই আমাদের মার্কেটে এই টেন্ডেন্সি রিসেন্টলি আপনি হিট এন্ড রান ট্রেড করে প্রফিট নিয়ে আসতে পারে, ভালো হোক। প্রফিট যদি আপনি নিয়ে আসতে পারেন, আই উড সে দিস ইজ পিওরলি লাক, বুঝছেন। অন অ্যান অ্যাভারেজ ধরেন যারা হচ্ছে হাইলি কানেক্টেড ইনভেস্টর, এই দোজ হু হ্যাভ এ নাইস কানেকশন, ওয়েল ইনফর্মড, তারা হয়তো প্রফিট করতে পারে। কোনো একটা নিউজ আনফোল্ড হওয়ার সাথে সাথে আগে আগে পজিশন নেয়, এবং যখন এটা অনেক ভলিউমে শেয়ার প্রাইস বাড়ে, তখন সেখান থেকে তারা এক্সিট নেয়। একটা সাধারণ বিনিয়োগকারী যে হচ্ছে ব্রোকারেজ হাউসে গিয়ে অথবা ফোন দিয়ে ট্রেড করে, সে যদি প্রফিট করে একবার দুইবার হয়তো লাখ হবে, বাট রিপিটেডলি যদি দেখেন, আমি বলবো লুজার হবে। তো এই ধরনের রিউমার অথবা হচ্ছে যে ভলিউম দেখে, অথবা কোনো একটা সিকিউরিটি হুট করে সবাই কথা বলতেছে, সেখানে হচ্ছে না জেনে ইনভেস্টমেন্ট করা, এইটা পোর্টফোলিওর জন্য লং টার্মে খারাপ। আচ্ছা, তো আমাদের এখানে মেজরিটি মানুষ ট্রেডিং করে, রাইট। ইনভেস্টর ডেফিনেটলি ইনভেস্ট যারা করে, তাদের অনেক বড় ফান্ড লং টার্মের জন্য আপনার কিনে ফেলে রাখে। কিন্তু এত বেশি মানুষ ট্রেডিং করে, তো আমাদের মার্কেটে, আপনি তো চিটাগং স্টক এক্সচেঞ্জের বোর্ডে আছেন, ট্রেডিংটা কি ফ্যাসিলিটেট করা হচ্ছে কি না? আমাদের মার্কেটে এই ট্রেডিং বেশি হয়, ইউ আর রাইট অ্যাকচুয়ালি। সো এই মানে মেজরিটি পার্টিসিপেন্ট ট্রেডিং মাইন্ডসেট থেকেই মার্কেটের সাথে কানেক্টেড।
রাইট। অ্যান্ড আমরা আসলে ট্রেডিং ফ্যাসিলিটেট করছি না, লাইক ইন্ট্রাডে ট্রেডিং নাই, প্লাস শর্ট সেলিং তো আরও দূরের ব্যাপার। আমাদের তো শর্ট সেলিং নাই, বাট এই রিসেন্টলি আমাদের চিটাগং স্টক এক্সচেঞ্জে আমরা কাজ করতেছি যে ইন্ট্রাডে যাতে সেম স্ক্রিপ্টে আপনি নেডিং করতে পারেন। ফর এক্সাম্পল, এখন কি হবে যে আপনি যদি 100টা শেয়ার কিনেন, 80টা শেয়ার বিক্রি করেন, তাহলে 100টা শেয়ার কেনার জন্য আপনাকে সেটেলমেন্ট করতে হবে, 80টা শেয়ার বিক্রি করছেন তার জন্য আলাদা সেটেলমেন্ট করতে হবে। সো যদি এমন করা যেত যে আপনি হচ্ছেন দিনে যা বাই সেল করবেন, নেট যে আপনার পজিশন থাকবে বাই অথবা সেল, শুধু সেটা হচ্ছে আপনি সেটেলমেন্টে যাবেন, অথবা আজকে কিনে আজকেই বিক্রি করতে পারবেন। এই তো তার জন্য আমরা সেম স্ক্রিপ্টে নেটিং করার জন্য ইন্টারনেটে তার জন্য কাজ করতেছি। আই থিঙ্ক অলরেডি আমরা বিসেক এই বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন টিমের সাথে কথা বলছি, এবং আমরা একটা প্রেজেন্টেশনও দিছি। আই থিঙ্ক উই আর ওয়ার্কিং অন দিস অ্যান্ড ইউ উইল সি দ্য রেজাল্ট। মানে খুব সামনেই আপনারা হয়তো দেখবেন যে চিটাগং স্টক এক্সচেঞ্জে যদি সব ঠিকঠাক যায়, তাহলে সেম স্ক্রিপ্টে নেটিং চিরাং শুরু স্টক হবে। এক্সচেঞ্জে তো একসময় সেম স্ক্রিপ্ট নেটিং ছিল, ইনফ্যাক্ট আরও হ্যাঁ, 20 বছর আগে। রাইট। এটা 2003 সালের দিকে ছিল, তারপর এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এখন আমরা আবার কেন বন্ধ হয়েছিল সেই গল্পটা যদি আমাদের আপনি বলতে পারেন। ওই সময়ে আপনার মনে আছে কিনা আমি জানি না, ওই সময় যেটা ছিল যে এখন যেমন সব সিডিবিএল এর শেয়ার, ইলেকট্রনিক শেয়ার, তখন তো সব শেয়ার ইলেকট্রনিক ছিল না, তখন অনেক কাগজের শেয়ার ছিল। তো আপনি আজকে কিনে যদি আজকেই বিক্রি করেন, সো ব্যাপারটা হচ্ছে যে দেয়ার ইজ এ চান্স যে আপনার শেয়ার, কাগজের শেয়ার অনেকে ফ্রড করতে পারে, ফোর্স করতে পারে, রাইট? এটা যে আসল শেয়ার, জাল শেয়ার যেটা রাইট। বলে। তো ওই সমস্যাগুলো তখন ছিল, যেই প্রেক্ষাপটে এটা বাদ দেওয়া হয়েছে। আপনি যদি এখন দেখেন শেয়ার যে বাই সেল হচ্ছে সবগুলো ইলেকট্রনিক রেকর্ড আছে, সেকেন্ড টু সেকেন্ড। আমার ধারণা ওই প্রেক্ষাপট আর এখন নাই। আপনি যদি সেম স্ক্রিপ্টে নেটিং করেন, যেটা ইন্টারডে নেটিং বলতেছি, তাহলে কিছু ভালো দিক আছে, আমার মনে হয় ভালো দিক বেশি। যে আপনার হচ্ছে আজকে কিনে যদি আপনার মনে হয় যে শেয়ারটা বেশি বেড়ে গেছে, সেল করতে পারবেন। তাতে হয়তো ব্রোকারেজ হাউসে যারা আছে তাদের হয়তো লাভটা হবে, কারণ তাদের কমিশন বাড়বে, কারণ তাদের ব্যবসাতে কমিশন, মার্কেটেও লিকুইডিটি বাড়বে। মার্কেটে লিকুইডিটি বাড়বে। আর ওয়ার্নিং সাইন হচ্ছে আপনার বিনিয়োগকারীদের দিক থেকে। তো অনেক বিনিয়োগকারী যদি এমন হয় যে আপনার এই এই এক্সেসিভ ট্রেড করে, এই এক্সেসিভ ট্রেড করলে কিন্তু তার পোর্টফোলিওর জন্য খারাপ, না বুঝে করলে। এইটা একটা জিনিস। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের মার্কেটে তো আপনার সাধারণ বিনিয়োগকারী ছাড়াও অনেক বড় বড় স্পেকুলেটর আছে বা ম্যানিপুলেটর আছে। তো তারা দেখা যাবে যে, এবং তারা তো আসলে দে ক্যান এক্সার্ট পাওয়ার অন দ্য মার্কেট প্রাইস, অন দ্য ভলিউম। যে সকালবেলা কোনো একটা শেয়ারের দাম ধরেন হুট করে বাড়লো, এই বিনিয়োগকারী কিনলো, তারা ধরেন রাত বিকালবেলা সেল করে দিল, সেম ডেতেই ধরেন আপনি একটা বিনিয়োগকারী লস করতে পারে, রাইট? এখন বড়রা যখন বেচতে যাচ্ছে আমিও তো বেচতে পারি তখন, কিন্তু যদি টি প্লাস টু আপনি সেটেলমেন্টে প্রাইসে থাকে কিন্তু ইমপ্যাক্ট তখন তো করতে আমি পারবেন। বিক্রিও করতে পারবো না। ইনফ্যাক্ট দেখা যায় যে আমি আজকে ঢুকলাম, বড়দের দেখা যায় মেজরিটি কেসে তাদের আগের শেয়ার ম্যাচিউর থাকে। এখন মার্কেটে আমরা যেটা ফেস করছি, এখন ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ইউ ক্যানট পুট প্রেশার অন দ্য প্রাইস। ফর এক্সাম্পল, ধরেন আপনি সকালে শেয়ারটা কিনলেন, বা আমি যদি বড় বিনিয়োগকারী হই, ধরেন আমার 10 লক্ষ শেয়ার আছে, আমি সকালবেলা 2 লাখ শেয়ার কিনে শেয়ারটাকে আপ করে দিলাম, তখন অনেক বিনিয়োগকারী ঢুকবে এই বাড়তি প্রাইস, হাই ভলিউম দেখে। বিকেলবেলা ধরেন আমি আমার আগের যে শেয়ারগুলো দিয়ে দিলাম, আমি কিন্তু লাভ করছি, 2 লাখ শেয়ার কিনছি, ইনফ্যাক্ট আমি 2 লাখও দিতে পারবো যদি ইন্টারনেট ট্রেডিং থাকে। তো ওইসব জিনিসপত্র এটা আসলে ফাইনাল ইন্ট্রোডিউস করার আগে ওগুলা দেখতে হবে যে আসলে এই লিকুইডিটি বাড়বে, টার্নওভার বাড়বে, অ্যাট দ্য সেম টাইম সাধারণ বিনিয়োগকারী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটাও মাথায় রাখতে হবে। আই থিঙ্ক যে সাধারণ বিনিয়োগকারী যদি মানে যারা ডিরেকশন বুঝতে পারবে তারাই করবে শুধু, আদারওয়াইজ আপনি তো কাউকে রেস্ট্রিক্ট করতে পারবেন না। না, ডেফিনেটলি না। বরঞ্চ সাধারণ বিনিয়োগকারী একটা ইকুয়াল এজ হবে যে আমার ম্যাচিউরড শেয়ার নাই, আই ক্যান সেল, আমি আজকে কিনলাম, যদি মার্কেট অ্যাডভার্স বিহেভ করে আমি তাহলে আবার এক্সিট নিতে পারবো আজকেই। আই থিঙ্ক Right. আমি অপোজ করবো আপনার সাথে এখানে এই জায়গায়, মানে আজকে আপনি এক্সিট নিতে পারবেন, যেটা এখন বরঞ্চ আমার এই ফ্রিডম নাই। একটা ইনস্টিটিউট তার ম্যাচিউরড শেয়ার আছে, সে হয়তো 5% আপ হলো তাদের পারচেস প্রেশারেই বা আমার পারচেস প্রেশারেই, তার সাথে আমি পারলাম না শেষ পর্যন্ত, সে তার ম্যাচিউরড শেয়ার বিক্রি করে তার রিস্ক কমালো, এক্সপোজার কমালো, আমার 2 দিন ওয়েট করা লাগলো। এই 2 দিনে হয়তো দেখা গেলো যে 10%, 20%ও কমতে পারে। এটা আমার মনে হয় যে আরও চিন্তার বিষয় আছে। মানে আসলে সাধারণ বিনিয়োগকারীদের বিহেভিয়ার কীরকম হবে, সেটেলমেন্ট,
আর এইখানে আরেকটা রিস্ক আছে, রিস্কটা হচ্ছে যে যদি আমরা ইন্টারডে ট্রেডিং শুরু করি তখন দেখা যাবে যে কেউ হয়তো আপনার সকালবেলা কোনো একটা শেয়ার সেল করলো 100 টাকা দিয়ে, মানে নাই এই ধরনের শেয়ার, Right. শর্ট সেলিং। কাইন্ড অফ শর্ট সেলিং, ওকে, যে চিন্তা করলো যে আমি বিকেলবেলা আমার পজিশন স্কোয়ার আপ করবো। এখন যদি এমন হয় যে বিকেলবেলা যদি শেয়ারের দাম 120 টাকা হয়ে যায়, চিন্তা করে দেখেন সে যদি 100 শেয়ার সেল করে তার অ্যাকাউন্টে 100 টাকা যোগ হয়েছে। এখন বিকেলবেলা যখন সে পজিশন স্কোয়ার আপ করবে তার লাগবে কত? 120 টাকা। রাইট। এই 20 টাকা কি তার অ্যাকাউন্টে আছে? এইবার চিন্তা করেন 20 টাকা যদি 1 লাখ শেয়ার হয় 20 লাখ টাকা, যদি 10 লাখ শেয়ার হয় 2 কোটি টাকা। তখন এই 2 কোটি টাকা যদি তার না থাকে সেই ব্রোকারেজ হাউসকে এটা অ্যারেঞ্জ করতে হবে। এখন আমাদের তো সিসিবিএল এখনো এটা হয় নাই, সেন্ট্রাল কাউন্টার পার্টির গ্যারান্টি বা এই ধরনের বিষয় দিয়ে ওইটা সমাধান আমাদের করতে হবে। মানে হইলে কাজটা দ্রুত হবে, Right. মানে এখনো আমাদের সেটা হয় নাই। সিসিপি বোর্ড But- রিস্ট্রাকচার করেছে, আমরা Right. এই উইকে দেখলাম লাস্ট বোর্ড রিস্ট্রাকচার করেছে এবং ওরা দে আর ওয়ার্কিং অন দিস, বাট এই যদি এটা হয়ে যায় তখন আমাদের এই যে এই সমস্যাগুলো, শর্ট সেলিং এর প্রবলেম। রাইট, এই সমস্যাগুলো তখন আমাদের জন্য আর থাকবে না। শর্টিং এর সেটেলমেন্ট যেটা। আচ্ছা, আর অনেক শেয়ার আছে যেগুলো খুব ভালো ডিভিডেন্ড দেয় এবং লুক্রেটিভ প্রাইস লেভেলে আছে, আপনাদের মতো এক্সপার্টরাই বলছেন। এই অপরচুনিটিগুলো আপনি কেমন দেখছেন? আমাদের মার্কেটে ভালো শেয়ার আছে, এমন অনেক শেয়ারই আছে আপনার এই ভালো দামেই আছে। তো যেটা হয় যে আমাদের মার্কেটে দেখবেন যে অনেক ভালো ভালো শেয়ার, আমি নাম না বলি, যেমন অনেক এমএনসি বা লোকালি অনেক স্ট্রং শেয়ার, এই ভালো ভালো শেয়ারগুলো কি এগুলো হচ্ছে বিগ ক্যাপ। তো দেখা যায় এদের নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং বেশি, এবং বিনিয়োগকারী এখানে কোনো আগ্রহ দেখে না, কারণ হচ্ছে যে এই শেয়ারগুলো হুটহাট করে বাড়ে না। এই যার কারণে হচ্ছে যে এই শেয়ারগুলো এখন অনেক শেয়ার আছে ফ্লোরে পড়ে আছে। আপনার অনেক এই দুর্বল কোম্পানির শেয়ার 20% 40% দ্বিগুণ হয়ে যাচ্ছে, বাট ওই শেয়ারগুলো এখনও ফ্লোরে পড়ে আছে। সো ওই দিক থেকে আমি বলবো যে এই ওইখানে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন ওইটা কিন্তু ইনভেস্টমেন্ট হবে, যে আপনি হচ্ছেন একটা কোম্পানিতে এই বিনিয়োগ করতেছেন। আমরা কিন্তু ধরেন যে টাকা মার্কেটে নিয়ে আসে, যেই টাকা নিয়ে এসে কিছু কোনো একটা স্কিপ কিনলো, আমরা বলি যে সে ইনভেস্টর। আসলে কি সে ইনভেস্টর? ট্রেডার। বেসিক্যালি সে হচ্ছে ট্রেডার বা স্পেকুলেটর, রাইট? সো আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্টমেন্টের মানে কি, যে আপনি হচ্ছেন এই কোনো একটা স্টকের যে আন্ডারলাইং ফান্ডামেন্টাল সেটা নিয়ে মোটামুটি কনভিন্সড, এইখান থেকে যে ভ্যালু জেনারেট হবে, আপনি যে প্রাইস দিচ্ছেন সেই প্রাইসের তুলনায় ভ্যালুটা ভালো বা বেশি, এই জন্যই আপনি ইনভেস্টমেন্ট করতেছেন। সো বেসিক্যালি ইউ আর পেইং দ্য প্রাইস, ইন এক্সচেঞ্জ ফর দিস ইউ আর গেটিং দ্য ক্লেম অন দ্য ভ্যালু, রাইট? ইউ আর গেটিং মোর ভ্যালু, দ্যাটস ওয়াই ইউ আর বাইং ইট। বাট আমাদের মার্কেটে যেটা হচ্ছে, এটাকে আমি ইনভেস্টমেন্ট বলি, কিন্তু আমাদের মার্কেটে যেটা হচ্ছে সবাই কি করতেছে, আপনি দেখেন অনেক ইনভেস্টর আছে ও জানাই না কোম্পানির আসলে প্রোডাক্ট কী বা কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ কীরকম। ও সবাই যেটা করে আর কি আমাদের মার্কেট তো রিটেল বেসড। এই রিটেল বেসড যে হতে যেটা হয়েছে যে আমাদের মার্কেটের গতি প্রকৃতির বড় একটা অংশ ড্রাইভ করে হচ্ছে তারা। তো তারা যেটা করে তারা হচ্ছে বেসিক্যালি স্পেকুলেট করে যে কোন কোম্পানির শেয়ার দাম বাড়বে। তারা হার্ডিং করছে, তাদের এই সুযোগটা আবার কাজে লাগাচ্ছে ম্যানিপুলেটররা। রাইট, এক্স্যাক্টলি। সো সাধারণ বিনিয়োগকারী আপনি দেখবেন এই ধরুন অনেকেই আছে যারা হচ্ছে যে সবাই কোন শেয়ারের দাম বাড়বে, কোন কোম্পানির বোর্ড চেঞ্জ হবে, কার ইপিএস কত বেশি আসবে, কোন কোম্পানি নতুন কি পিএসআই দিবে, এইসব কোন একটা ইভেন্টের উপর বেসিস করে সে কিন্তু টাকাটা ইনভেস্ট করতেছে বা টাকাটা ঢুকাচ্ছে, এবং তার এক্সপেকটেশন হচ্ছে যে আগামী সপ্তাহে বা 1 মাস পরে এই গণনা ঘটলে এই আমার শেয়ারের দাম বাড়বে। খেয়াল করে দেখেন এটা কিন্তু ইনভেস্টমেন্ট না, এটা হচ্ছে স্পেকুলেশন। ইউর স্পেকুলেটিং অন সার্টেন ইভেন্ট অ্যান্ড দিস ইজ এ হাই রিস্ক অ্যাক্টিভিটি, রাইট? সো ওইখানে আপনি এই ইফ ইউ আর রং অন দ্য ইভেন্ট ইউ লুজ মানি, রাইট? এবং সেটাই কিন্তু হচ্ছে যে আপনি দেখবেন যে কোনো শেয়ার নিয়ে যখন কথাবার্তা হয় বা কোনো শেয়ারের দাম বাড়ে, অনেক ভলিউম নিয়ে বাড়ে, লোকজন সেখানে ঝাঁপায় পড়ে, এবং সেটা অনেক দিন ধরেন 1 সপ্তাহ 2 সপ্তাহ অনেক ভলিউমের ট্রেড হয়, প্রাইস বাড়ে, অনেক বিনিয়োগকারী ইনভেস্ট করে, হুট করে কিন্তু শেয়ার দেখবেন যে আবার পড়ে যায়, ভলিউমও কমে যায়, বুদ্ধিমানরা তখন সেল করে দেয়। রাইট? ওই জায়গাগুলোতে আমাদের রেগুলেটরদের কাজ করতে হবে, আর আমাদের বিনিয়োগকারীদেরকেও অনেক কী করতে হবে। কারণ রেগুলেটর কি করবে, আমি যদি কিনি এখানে তো রেগুলেটর আসলে কিছু করার থাকবে না। রেগুলেটর মানে অনেক কিছু করার নাই, আবার অনেক জায়গায় ধরেন আপনার এই যে ইনভেস্টর এডুকেশন এগুলো আরই করতে হবে। এই একটা আছে ইনসাইডার ইনফরমেশন, ম্যানিপুলেশন, যেটা আমরা এই সার্ভিলেন্সে যেগুলো ধরা পড়ার মতো, এগুলো নিশ্চয়ই আরও জোরদার করার সুযোগ আছে এবং করতেই হবে। আপনি ইনসাইডার ট্রেডিং বলছেন, এইটা একটা অনেক বড় একটা জিনিস। দেখবেন যে আপনার কোম্পানির ভিতরের লোকজন, কোম্পানির সাথে সংশ্লিষ্ট, ধরেন আপনার অডিটর, লয়ার, অথবা হচ্ছে কেই ট্রেডিং এজেন্সি, অথবা আপনার এই
যারা যাদের প্রিভিলেজ অ্যাক্সেস privileged আছে টু access আছে, ইনফরমেশন, তারা দেখবেন আগেই ট্রেড করে, এই আগেই ট্রেড করে অ্যান্ড দে টেক দ্য অ্যাডভান্টেজ অফ দ্য প্রাইস। নামে করে বেনামে করে। রাইট। আমাদের তো বিও অ্যাকাউন্ট খুলতে অত কিছু লাগে না, যা আপনার একটা মিনিমাম ইনফরমেশন দিয়েই আপনি বিও না অ্যাকাউন্ট লাগে, খুলতে এখন পারেন। এই যে আপনার ব্যাংকের ডিটেলস লাগে, মানে আপনি ইউ ক্যানট ফেক ইওর অ্যাকাউন্ট সোফা, মানে যেটা যেটা হয়, অ্যাকচুয়াল ব্যক্তির নামেই খুলতে হবে, সেই ব্যক্তি আপনার প্রক্সি হবে আর কি। হ্যাঁ আপনি হচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, কিন্তু দেখেন যে আমাদের বিসিএকে কিন্তু ব্যাংকে মানে আর কি অ্যাক্সেস নাই। ফর এক্সাম্পল আমি যদি রেগুলেটেড হই, আপনি যদি কোনো ট্রেড করেন, আমি যদি বোঝার চেষ্টা করি যে আসলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লাস্ট কয়েক মাসে কী ট্রানজ্যাকশন হয়েছে, ডু আই হ্যাভ দ্য অ্যাক্সেস টু ইউর ব্যাংক অ্যাকাউন্ট? আই ডোন্ট। আমাদের বিসিএকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের অধীনে তো ব্যাংকগুলো থাকে, আমি চাইলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবো না। সো ওরা যেটা দেখে যে নর্মালি যেটা দেখে ওই বি অ্যাকাউন্ট ফর্ম আর হচ্ছে এনআইডি, এটা দেখে আপনি কিছু বুঝবেন না। সো এইটা একটা বড় জায়গা বুঝছেন, যে আমাদের মার্কেট ছোট, অনেক সময় আমাদের রেগুলেটরি ইচ্ছে করে কোনো অ্যাকশন নেয় না, কারণ হচ্ছে যে এই অ্যাকশন নিলে হয়তো মানুষ ভয় পেয়ে যাবে, আতঙ্ক তৈরি হবে। এমনিতেই তো মার্কেটের মধ্যে কত রিউমার, একটা আতঙ্ক তৈরি হলে বিনিয়োগকারী হয়তো সেল করে চলে যাবে, বা এই তারা হয়তো আপনার একটু হয়ে যাবে, তখন দেখা যায় যে আপনার এই জন্য অনেক চিন্তা করে রেগুলেটর কোনো অ্যাকশন নেয় না। ডোন্ট ইউ থিঙ্ক যে আমাদের যে একটা ওয়ান ওয়ে বেট আমাদের মার্কেটে, মানে লং অনলি মার্কেট, এইটা এর একটা বড় কারণ। যদি আপনার মার্কেট টু ওয়ে ডিরেকশন, বাজার ভালো মানে খালি বাড়তেই হবে, তো এটা শেষ কোথায়? তার মানে অনন্তকাল শুধু ভালোই হতে থাকবে, কারেকশন হলে মার্কেট খারাপ, সবাই আপনার চিৎকার চেঁচামেচি শুরু করে, এবং রেগুলেটরিগুলোকে এন্টারটেন করতে অনেকটা দেখা যায় যে টু সাম এক্সটেন্ট চাপে পরেই করে, এখন প্রচুর গ্রেস দেয় সব প্লেয়ারদেরকে। এটা হচ্ছে যখন মার্কেট খারাপ থাকে তখন গ্রেসটা দেয়, তখন দেখা যায় যে আমাদের মার্কেটে ধরেন আপনার অনেক বড় বড় এই কিছু বিনিয়োগকারী আছে, এবং দে আর ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ইন টার্মস অফ দেয়ার ইম্প্যাক্ট অন দ্য মার্কেট। তারা কোনো শেয়ার কিনলে তাদেরকে অনেকে ফলো করে, আবার তারা যদি মার্কেট থেকে বের হয়ে যায় তাদেরকে দেখে দেখে অনেকে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো এরকম যখন কোনো ইনফ্লুয়েন্সিয়াল ইনভেস্টর যদি কোনো ইনভেস্টমেন্ট করে বা কোনো ফাউল প্লে করে, তখন রেগুলেটর যদি তাকে জরিমানা করে, স্পেশালি খারাপ মার্কেটে, তখন করলে হবে কি যে তার যদি অ্যাক্টিভিটি কমে যায়, তার ফলোয়াররা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, মার্কেট আরও খারাপ হয়ে যাবে। ওই সময় হয়তো বা আপনার রেগুলেটর অ্যাকশন কম নেয়। আর আমাদের আপনি যেটা বললেন যে শেয়ার মার্কেট শুধু বাড়বেই, কমলেই হচ্ছে আপনার এই খারাপ, মার্কেটের তো নেচার যে আপনার বাড়বে কমবে ডিপেন্ডিং আপন দ্য না আন্ডারলাইং কমলে আপনার বিজনেস। তো অপরচুনিটিও ক্রিয়েট হবে না। রাইট, না কমলে তো অপরচুনিটি ক্রিয়েট হবে না। আর পৃথিবীর সব দেশেই অনেকে বলে যে বাংলাদেশের শেয়ার মার্কেট হচ্ছে আপনার এফিশিয়েন্ট না, অথবা এটা হচ্ছে গ্যামলিং মার্কেট, আর অনেক কথাবার্তা বলে। কিন্তু আপনি যদি দেখেন যে পৃথিবীর সব মার্কেটেই কোনো মার্কেটই একদম পারফেক্টলি এফিশিয়েন্ট না, আমাদের মার্কেটও পারফেক্টলি এফিশিয়েন্ট না। ইভেন আমেরিকান মার্কেট, তারাও পারফেক্টলি এফিশিয়েন্ট না, ওদের মার্কেটে বাবল হচ্ছে না, ক্র্যাশ হচ্ছে না। এই যে আপনার রিসেন্টলি তো হয়েছে, আপনি 2022 সালে দেখেন মার্কেট প্রায় 20%-এর বেশি কমে গেছে। আপনার এই 2023 সালে 6 মাসে আপনি দেখবেন যে টেক স্টক যেগুলো আছে সবগুলো শেয়ারের দাম গড়ে 40%-এর মতো বাড়ছে, কোনোটা 200%-ও বাড়ছে, 150%-ও বাড়ছে। এর আগে আবার পড়েছিল, এর আগে পড়ছিল, আপনি দেখেন যে আপনার এই নেটফ্লিক্স, ফেসবুক 50%, 60% পড়ছিল, ফেসবুক মানে 150% বেড়ে গেছে। এনবিডি একটা কোম্পানি আছে, সেটাও অনেক বাড়ছে। ইভেন ওভারঅল মার্কেট কিন্তু প্রায় 14-15% বাড়ছে। সো মার্কেট ওভার ভ্যালুয়েশন হবে, আন্ডার ভ্যালুয়েশন হবে, এটা মার্কেটের নর্মাল নেচার। তো এর মধ্যে যারা হচ্ছে স্মার্ট বিনিয়োগকারী, যারা বোঝে যে ভ্যালুর সাথে প্রাইসের কী সম্পর্ক, তাদের মানে ওইভাবে হচ্ছে যে ভ্যালুর সাথে এই সম্পর্ক ঠিক রেখে তারা কখন ঢুকবে বা কখন বের হবে ওইটা ডিসাইড করতে হবে। তখন আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে গ্রিড কাজ করে অনেক বেশি। কোনো শেয়ার যখন বাড়ে, আমি জানি যে তার প্রাইস ভ্যালু থেকে অনেক বেশি হয়ে গেছে, আই শুড সেল, বাট তারপর আমাদের যেই গ্রিড, আরেকটু দেখি লাভ তো হচ্ছে, তখন দেখা যায় যে এই বাবল যেটা হয়েছে আরও বেশি হয়। এই সিমিলারলি যখন আপনার শেয়ার দাম কমে, দ্যাটস অ্যান অপরচুনিটি, রাইট? মানে আপনার ভ্যালু যদি এই জায়গায় থাকে, প্রাইস যদি এই জায়গায় পড়ে, তার মানে কি আপনি কম প্রাইসে একটা হাই ভ্যালু জিনিস কিনতেছেন, যত প্রাইস পড়বে আপনি আরও তত সেফটি পাচ্ছেন যে আমি অনেক কমে একটা ভালো জিনিস কিনতেছি। তখন কিন্তু মানুষ ভয় পেয়ে যায়, ওই সময় কেউ কিনতে চায় না, সবার মধ্যে একটা চলে আসে, এক ধরনের ফিয়ার চলে আসে, মার্কেট তো পড়তেছে আর কত পড়বে। তো এই পালস বিনিয়োগকারীরা রাখতে পারে না, দেখবেন যে আপনার শেয়ারের দাম পড়লে অনেকে হচ্ছে এই আউট অফ ফিয়ার তখন আরও সেল দিয়ে দেয়, আরও বেশি করে পড়ে। আবার যখন শেয়ারের দাম বাড়ে,
বাড়লে যদি দেখেন যে আপনার যে টার্গেট প্রফিট হয়ে গেছে, অনেকে দেখবেন যে সেল করে আবার কিনছে। এই পালসও রাখতে পারে না যে বাড়তেছে, আমি একটু কিনি, আমি একটু লাভ নেই। বাট সে তো একবার লাভ নিছে। আর এখন আগেরটা বাড়া যৌক্তিক ছিল, বাট এখন যৌক্তিক কিনা এই সো ওই জিনিসগুলো হচ্ছে আমাদের রেশনাল ডিসিশন মেকিং দরকার। আসলে মানে পৃথিবীতে কেউই পারফেক্টলি রেশনাল না। আমেরিকাতে যারা ইনভেস্টর আছে তারা কি রেশনাল? হয়তো আমাদের থেকে তারা বেশি রেশনাল। সো আপনি যখন বলি যে মার্কেট হচ্ছে এফিশিয়েন্ট, এই নট এফিশিয়েন্ট, কোনো মার্কেট পারফেক্টলি এফিশিয়েন্ট না। আমরা মানুষের সাইকোলজিটাই কখনো মা- পারফেক্ট না। মানুষও দেখেন, right? আমরা কালেকটিভলি যখন একটা মার্কেট চালাবো সেখানে ইমপারফেকশন থাকবেই। এখন ডেফিনেটলি আমরা আমাদের বাজার পরিস্থিতিতে আবার ফিরে আসি। সেকেন্ড হাফ বছরের নতুন ফিসকাল ইয়ারের ফার্স্ট হাফ যদি আমরা বলি, একদিকে আপনার সুদের হার একটু একটা করিডোরের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, 100-200 বেসিস পয়েন্ট বাড়ার, অলরেডি বেড়েছেও কিছুটা। সুদের হার তো আপনার শেয়ার বাজারের জন্য খারাপ যদি বাড়ে। হোয়াটস ইউর ফোরকাস্ট? আমাদের এই আগের যে সুদের হার ছিল, এই তার আমার ধারণা নতুন যে মনিটারি পলিসি আগে ছিল কত 6 আর 9, 6 ওঠাই দিছিল, 9 ছিল ক্যাপ ছিল ল্যান্ডিংয়ে। মানে আমি যখন একটা ব্যাংক যখন লোন দিবে সর্বোচ্চ 9% চার্জ করতে পারবে। এখন বাংলাদেশ ব্যাংক যেটা করেছে সেটা হচ্ছে যে আপনার ওই আমাদের যে ট্রেজারি বিল বা বন্ড আছে, ওই 6 মাসের যে ট্রেজারি, তার সাথে সর্বোচ্চ 3% মার্জিন রাখতে পারবে। ফর এক্সাম্পল এখন আছে কত 6 মাসের রেট ধরেন আপনার 7.5%-এর মতন। সো আপনি যদি সর্বোচ্চ 3% অ্যাড করেন, 3% যদি অ্যাড করেন তাহলে আসবে কত 10.5%, 10%-এর মতো আসবে। এর বেশি করতে পারবেন না। সো বেসিক্যালি আপনি যদি দেখেন যে আমাদের ইন্টারেস্ট রেটের যে স্ট্রাকচার, লার্নিং রেট হয়তো বা 1% বা 1.5% বাড়বে। ডিপোজিট রেট বাড়বে অত, ডিপোজিট রেট কিন্তু অলরেডি একটু বাড়ছে, আপনি যদি দেখেন আর হয়তো 1% বাড়বে। সো দ্যাটস এ গুড সাইন ফর দ্য মানি মার্কেট। ফর দ্য ক্যাপিটাল মার্কেট এইটা হচ্ছে ব্যাড নিউজ, বিকজ ক্যাপিটাল মার্কেট আর মানি মার্কেট হচ্ছে কম্পিট করে যে কে কত বেশি রিটার্ন দিচ্ছে, রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। এই সো ইন দ্যাট কেস এই হয়তো আপনি এক্সপেক্ট করতে পারেন যে এই মানি মার্কেটের তুলনায় ক্যাপিটাল মার্কেটের যে অ্যাট্রাক্টিভনেস ছিল এটা কিছুটা হলেও কমছে। আমাদের যে বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ডলারের এক্সচেঞ্জ রেট, এটাকে সো কল মার্কেট মেকানিজমে ছেড়ে দেওয়া হয়েছে। সবাই ফোরকাস্ট করছে যে কিছু অলরেডি তো আপনার একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে আর কি। এইটার ইম্প্যাক্ট শেষ পর্যন্ত এই বছর নাগাদ কেমন দেখবেন? এটার ইম্প্যাক্ট মানে এটার সাথে ক্যাপিটাল মার্কেটকে কানেক্ট করা, মানে দেয়ার লট অফ থিং গোয়িং অন। শর্টকাটে যদি কানেক্ট করতে বলেন দ্যাট উড বি রিয়েলি টাফ। কর্পোরেট আর্নিংসের উপরে যদি আমরা বলি, এখন এইটা হচ্ছে আপনার অলরেডি কিন্তু আপনাদের বিনিময় হার যেটা বলতেছেন, টাকা প্রায় 30%-এর মতন ডেপ্রিসিয়েট করছে। তার ইম্প্যাক্ট অলরেডি আমরা দেখতেছি, বাস আর হয়তো বা সামনে দেখব। এখন এই যেই সমস্ত কোম্পানি তাদের প্রোডাকশনের জন্য বড় একটা অংশ এই র মেটেরিয়ালস বাইরে থেকে ইম্পোর্ট করে, তাদের কস্ট বেড়ে যাবে যে 30% ডেপ্রিসিয়েট করছে। আমার ধারণা এটা অলরেডি তার বুকে চলে আসছে, কারণ এটা তো আপনার 6 মাস হয়ে গেছে, বেশিরভাগের বুকে চলে আসছে। কেউ কেউ বেনিফিটেড হবে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড, যে পণ্য এখানেই বানায়, বাইরে রপ্তানি করে। আগে যেটা সে রপ্তানি করতো $1 83 টাকা পাইতো, এখন পাচ্ছে 110 টাকা 12 টাকা। এখন এই সেটার ইম্প্যাক্ট মনে অলরেডি আমাদের এই কোম্পানিগুলোর আর্নিংসে বা কস্টে মানে মোস্টলি চলে আসছে। এই এখন সামনে বিনিময় হার কোন দিকে যাবে, এই দেয়ার লট অফ থিংস গোয়িং অন, এক্স্যাক্টলি বলা কোন দিকে যাবে খুব টাফ। তবে যেটা হয় যে যে ইন্টারেস্ট রেটে আপনার টাকার ডেপ্রিসিয়েশন হয়েছে লাস্ট 1 ইয়ারে, আগামী 1 বছরে কি এই সিমিলার মোমেন্টামে ডেপ্রিসিয়েশন হবে কিনা? আমার মনে হয় না, কারণ হচ্ছে ডলারের যে স্ট্রেংথ ছিল যেসব কারণে, ওই অনেকগুলো কারণই হচ্ছে যে এই তার টেনিউর শেষ হয়ে গেছে বা অলরেডি জানে যে কি হয়েছে। তো ডলার কিন্তু এখন অনেক কারেন্সির এগেনস্টে আস্তে আস্তে হচ্ছে উইক হচ্ছে। আমাদের এই টাকা এই যতটুকু ডেপ্রিসিয়েট হয়েছে হয়তো সামনে আরও হইতে পারে, বাট আমার মনে হয় যে ওয়ার্স পার্ট চলে গেছে। ওকে, এই দ্য ওয়ার্স পার্ট ইজ গন। সো আই এম নট ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট দ্য। এরকম একটা পরিস্থিতিতে যেমন যারা রিস্ক অ্যাভার্স ইনভেস্টর বা সেভার, তারা ডেফিনেটলি ফিক্সড ইনকামের দিকে হয়তো একটু, যেহেতু লুক্রেটিভ রেট আগের চেয়ে, তারা সেদিকে যাবে। আপনাকে একটা ফ্রেশ 100 কোটি টাকার ফান্ড, আমাদের সেই পুরনো প্রশ্ন দেওয়া হলো, ধরেন জুলাই মাসের 10 তারিখে আপনার হাতে দেওয়া হবে ফর 1 ইয়ার, আপনি কী করবেন? এখন আমাকে যদি বলেন যে 100 কোটি টাকা আপনি ইনভেস্টমেন্ট করেন, আমি আপনার একক ডিসিশনে।
ওকে, সো ডেফিনেটলি যে আমি তো এমন না যে কালকে গিয়ে আমি 100 কোটি টাকার শেয়ার কিনবো, অথবা কালকে গিয়ে আমি এফডিআর করবো 100 কোটি টাকার। সো আপনি দেখেন যে আমাদের মার্কেটে এই এখনকার মার্কেটের অবস্থা বলি, আমাদের মার্কেটের এখনকার যে ভ্যালুয়েশন লেভেল, ধরুন পি রেশিও হচ্ছে রাফলি 19-এর মতন, বা ডিভিডেন্ড 14.5 মার্কেট পি। না না না, এটা হচ্ছে যে আপনার ডিপেন্ড করে কীভাবে ক্যালকুলেট করছেন। সো আমি বলবো ইন এ সেন্স যে মার্কেট মোর অর লেস হচ্ছে মানে এটা আন্ডার ভ্যালুড না, ওভার ভ্যালুড না। এইখানে আপনার অনেক শেয়ার আছে যেগুলো হচ্ছে ফ্লোরে পড়ে আছে, আন্ডার ভ্যালুড, মানে আমার মতে আর কি, গিভেন দ্য ফান্ডামেন্টাল। হয়তো আমি কিছু শেয়ার কিনে রাখবো যেটা হচ্ছে লং টার্মের জন্য। এই কিছু যেমন সঞ্চয়পত্রের রেট বাড়তেছে, ট্রেজারি বিল বা বন্ডের রেট বা ব্যাংকের রেট বাড়তেছে, ওইখানে কিছু রাখবো। একটা বড় ফান্ড আমি ক্যাশ রেখে দিব, মানে কোনো একটা ধরেন শর্ট টার্ম অ্যাকাউন্টে রেখে দিব, বিকজ দেয়ার লট অফ থিং দ্যাট উইল বি গোয়িং অন এই ইন দ্য নেক্সট মেবি 4 মান্থ 5 মান্থ। আমাদের সামনে ইলেকশন আছে না, ইলেকশন আছে। তারপরে আপনি একটু আগে জিজ্ঞেস করলেন যে ডলার এগেনস্টে টাকার যে স্ট্রেংথ বা উইকনেস সেটা কেমন হবে, এটা আমরা এখনও পুরোপুরি জানি না। সো দেয়ার আর লট অফ এই আনসার্টেনটি, যেটা আমি এখনও ফুল ইনফরমেশন জানি না। তো আমি একটু ওয়েট করবো, মানে আমি ইনভেস্ট করবো, স্লোলি ইনভেস্ট করবো, যে কোন যেটা বেশি অ্যাক্টিভ মনে হবে। এই শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করবো কিনা, আনসার হচ্ছে ইয়েস করবো। এই কিছু টাকা আমি তো করবো, মানি মার্কেটও করবো, আর সব টাকা একসাথে করবো না। সো এই আমি এইভাবে অ্যাসেট এটা সম্ভাব্য প্রপোর্শন কোনখানে কত %? সম্ভাব্য প্রপোর্শন আসলে এইভাবে করে না, বুঝছেন। হয়তো লং টার্মে করে। ধরেন আমাদের এই ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে বা ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রিতে একটা আছে যে ধরেন আপনি একজন ইন্ডিভিজুয়াল, আপনি কত প্রপোর্শন হচ্ছে শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করেন। একটা কমন রুল অফ থাম হচ্ছে কি জানেন, যে 100 মাইনাস আপনার এইজ, ধরেন আপনার এইজ যদি হয় 30, 100 মাইনাস 30 যেটা হবে সেটা 70%। দ্যাট প্রপোর্শন শুড বি ইনভেস্ট ইন দ্য ক্যাপিটাল মার্কেট, আই মিন ইকুইটি মার্কেট। বাকিটা হচ্ছে জাস্ট রুল অফ থাম। এখন যে অবস্থায় বাংলাদেশ যাচ্ছে, এটা খুবই মানে একটা আনইউজুয়াল অবস্থা। এই সামনে আমাদের ইলেকশন হবে, তারপরে আমরা ম্যাক্রো ইকোনমিক অনেক আনসার্টেনিটির মতো দিয়ে যাচ্ছি। এই অনেক কিছু হচ্ছে যে আমরা এখনও জানি না, ইভেন পলিসি মেকাররাও হচ্ছে নট ভেরি মাচ শিওর। তো ওই সময়ে আমি যদি এত টাকা আমাকে দেন, আমি পুরো টাকা তো ইনভেস্ট করবো না, তাই না। আই উইল এনশিওর দ্য সেফটি অফ দ্য মানি, দেন আই উইল স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট ইনভেস্টমেন্ট। ওকে, লং টার্ম ফিক্সড ইনকাম, মাঝখানে আমরা মার্কেটে দেখি যে আপনার শর্ট টার্মে, হয়তো শর্ট টু মিড টার্ম, যেটা শর্ট টার্ম ইনফ্যাক্ট বেশ ভালো ট্রেডিং অপরচুনিটি আসে। উইল ইউ অ্যালোকেট সাম? এটা আমরা বলি যে ট্যাকটিক্যাল অ্যালোকেশন বা ট্যাকটিক্যাল, মানে শর্ট টার্মের যে অ্যালোকেশন। এখন শর্ট টার্মে তো আসে, আপনি যখন দেখবেন যে শর্ট টার্মে মার্কেট পড়ে না, অনেক পরে, তো 2-3 সপ্তাহ, তো বোঝাই যাচ্ছে যেটা উঠবে, মানে নেক্সট সপ্তাহে উঠবে। বোঝা যায় যে আপনি একটা শেয়ারের রেঞ্জ থাকে, ধরেন আপনি যখন একটা শেয়ার কিনেন, এই শেয়ারের যে আপনার প্রপোর্শন, মানে ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন কার কাছে কতগুলো শেয়ার আছে, এই শেয়ারের রেঞ্জ, আর্নিং, সব কিছু দিয়ে বোঝা যায় যে শেয়ারের একটা মানে রেজিস্ট্যান্স কোথায়, সাপোর্ট কোন জায়গায়। সো এরকম তো অপরচুনিটি আসে, তো ডেফিনেটলি কিনবো। এরকম তো ট্যাকটিক্যাল অ্যালোকেশন আমরা করি। আচ্ছা, ফ্রেশ ফান্ড নিয়ে যদি যারা স্মল ইনভেস্টর্স এখন মার্কেটে আসতে চায় নতুন ফিসক্যাল ইয়ারে, তাদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে? নতুন ফ্রেশ ফান্ড নিয়ে মার্কেটে আসবে তাদের জন্য পরামর্শ, আমার পরামর্শ হচ্ছে যে তাদের উচিত হচ্ছে আস্তে আস্তে প্রথমেই ডিরেক্টলি হচ্ছে ইনভেস্টমেন্ট না করে, যারা মার্কেটে ভালো, মানে মোটামুটি মার্কেট বোঝে, মার্কেটে অনেকদিন ছিল, ইনভেস্টমেন্ট এক্সপার্টিজ আছে, তাদের মাধ্যমে হচ্ছে যে তাদের পরামর্শে কিছুদিন ইনভেস্টমেন্ট করা বা ট্রেড করা। আস্তে আস্তে মার্কেট বুঝবে, কোম্পানি স্পেসিফিক, মার্কেট স্পেসিফিক যে ব্যাপারগুলো আছে, সে যখন বুঝবে, এবং প্রতিদিন যখন ফিডব্যাক পাবে যে আজকে মার্কেটে এটা হয়েছে, এটা এই কারণে হয়েছে, কালকে যে এটা হয়েছে, এটা কোন কারণে হয়েছে, লার্নিং কাপ, একটা লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যাবে। তার লার্নিং যখন আরও বেটার হবে, সে তত বেশি কনভিন্সড হবে, আরও কনফিডেন্ট হবে, তখন সে হয়তো ইনভেস্টমেন্ট আস্তে আস্তে করবে। সো আসলে মানে নতুন ইনভেস্টর যারা আছে তারা শেয়ার কিনবে কীভাবে? ধরেন আপনি যদি কাউকে বলেন যে তোমাকে আমি 10 লাখ টাকা দিলাম, যে হয়তো ফাইন্যান্সের না, সে কী করবে? সে একটা বিও অ্যাকাউন্ট খুলবে, খুলে কোন শেয়ার কিনবে? বেসিক্যালি আপনি দেখেন যে ক্যাপিটাল মার্কেটে এই যে বড় বড় ফান্ড বলেন আর হচ্ছে ইন্ডিভিজুয়াল বলেন, এগুলো কিন্তু সব ইন্ডিপেন্ডেন্টলি আসে না, কেউ না কেউ কারো হাত ধরে আসে বা কারো পরামর্শে আসে।
হয়তো বা আমার পরামর্শে কেউ একজন আসছে, ইনিশিয়ালি আমি তাকে হয়তো বা গাইড টাইড করি যে এই এই স্টকটা ভালো হবে। এখন আমি যখন তাকে ভালো ভালো বলি, বিকজ কোনটা ভালো কোনটা খারাপ আমার একটা মিনিমামই আছে, একটা একটা অ্যাসেসমেন্ট আছে যে কোম্পানির ফান্ডামেন্টাল, ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রি কী দেখতে হবে, মার্কেট সিচুয়েশন অলসো। রাইট। সো বেসিক্যালি আই এম গাইডিং হিম, রাইট। সো এমনিতে আপনার ইয়ের ক্ষেত্রেও তাই, যে আপনার এই নতুন যখন কেউ আসবে তাদের ইভেন যদি আপনি ফাইন্যান্সে পরে এক জিনিস, আর আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন আর আমাদের মার্কেটের মতো মার্কেটে, তখন আপনাকে আরও বেশি করে দেখতে হবে। সো যেটা হয় যে আপনি হয়তো বা কারো মাধ্যমে আসেন, সো আপনার উচিত হচ্ছে যে আপনার ম্যান্টরের কাছ থেকে তুই না, মানে একটু পরামর্শ নেওয়া। এবং এই জায়গায় হচ্ছে কিন্তু আমাদের এখানে এই যে প্রফেশনাল এই সার্ভিসটুকু কেন চালু হচ্ছে না? আমি এটা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই ধরেন আমাদের কিন্তু অনেক লোকজন ইনভেস্টমেন্ট করে, আপনি এটা জানেন সারা কিনা দেশে আমি একটা জানি না, ইন্ডাস্ট্রি যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি। রাইট। সো আপনি দেখেন যে আমাদের, মানে আমি ইনভেস্টরের বেস বলি, আমাদের যারা ইনভেস্টর আছে, ধরেন আমাদের পুলিশ, শিক্ষক, ব্যাংকার, বিভিন্ন চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, বিভিন্ন লোকজন, ব্যবসায়ী, তারা কিন্তু শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করে। এরা তো শেয়ার মার্কেট বোঝে না, বা তাদের হয়তো বা সেই ধরনের প্রফেশনাল নলেজও নাই। সে যখন আসে, সে তো কারোর মাধ্যমে আসে, আমি যেটা বললাম। সো যার মাধ্যমে আসছে সেই লোকটা যদি ভালো না জানে, বা সেই লোকটা যদি আপনার দুষ্ট লোক হয়, তাহলে তার টাকাটা কিন্তু এই আপনার মানি উড বি অ্যাট রিস্ক, রাইট। সো অন্যান্য দেশে যেটা হয় যে আপনার এই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নামে একটাই থাকে, একটা অপশন থাকে, যে দে আর দ্য সার্টিফাইড এই ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার। মানে তাদের কিছুই থাকবে, মিনিমাম কিছু কোয়ালিফিকেশন থাকবে, যে আপনার এডুকেশন, এক্সপিরিয়েন্স, ইনভেস্টমেন্টের যে টুলস জানা, মিনিমাম একটা জিনিস আপনি জানছেন, পরীক্ষা দিয়ে পাস করছেন, কোয়ালিফাই করছেন, তখন হচ্ছে আপনাকে সে লাইসেন্স দেওয়া হবে। তখন ধরেন আপনি যদি কোনো রোগ হয়, আপনি কার কাছে যান? ডাক্তারের কাছে যান। আপনি দেখেন যে কে কোন ডাক্তার, রাইট। সো আপনি জানেন যে এই লোকটা হচ্ছে ডাক্তার, তার MBBS আছে। সো আপনি যখন ক্যাপিটাল মার্কেটে আসতেছেন, আপনি যখন জানবেন যে এই লোকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এবং হি ইজ এই সার্টিফাইড বাই দ্য রেগুলেটর, বা কোনো ধরনের যদি আপনি কোনো এক ধরনের এই ফ্রেমওয়ার্ক দাঁড় করান, যার মাঝে বুঝতে পারবো যে কে হচ্ছে জানে, কে জানে না, তাহলে কিন্তু আমি তার কাছ থেকে প্রফেশনাল অ্যাডভাইস নিতে পারবো, রাইট। এবং সে যখন অ্যাডভাইস দিবে, সে অ্যাডভাইস দেওয়ার সময় কিন্তু ধরেন আপনার এই ব্যাকগ্রাউন্ডটা মাথায় রাখবে। ধরেন আমরা কি করি, যে ধরেন আমি অনেকগুলো ব্রোকারেজ হাউস বা এই ক্যাপিটাল মার্কেট যে প্রতিষ্ঠান, অনেকের সাথে আমার কথা হয়। ধরেন অনেকে বলে যে এই স্টকটা খুব ভালো হবে, এটা কিনো। এখন এই কথা সে আপনাকেও বলতেছে, তাকেও বলতেছে, তাকেও বলতেছে। এক এক স্টক, সব স্টক সবার জন্য প্রযোজ্য না। ধরেন একটা গ্রোয়িং স্টক বা স্মল ক্যাপ খুব বাড়তেছে, আপনার অ্যাকাউন্টে অনেক টাকা আগে অনেক লাভ করছেন, হয়তো আপনি কিনবেন, আপনি কিনলে এখানে লাভ করেন, লস করেন, ইট ডাজন্ট মাচ ম্যাটার টু ইউ। বাট যে লোকটা প্রথমে আসছে তার পেনশনের টাকা নিয়ে অথবা এফডিআর টাকা নিয়ে, তাকে যদি আপনি এই স্টক কিনে দেন, রিস্ক টলারেন্স অনেক কম, রাইট। সো বেসিক্যালি আপনাকে ম্যাচ করতে হবে, যাকে আপনি কিনে দিচ্ছেন তার যেই ইন্ডিভিজুয়াল রিস্ক টলারেন্স, রিটার্ন এক্সপেকটেশন এবং যে ইনভেস্টমেন্টের যে ক্যারেক্টারিস্টিক্স, দুটাকে ম্যাচ করাইতে হবে। সো আপনার যারা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, তারা কিন্তু বুঝবে যে কোনটা কার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সো ওই জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। আমাদের বাংলাদেশে এই একটা আইন ছিল, রিসার্চ অ্যানালাইসিস 2013। তো ওইখানে আপনার এই যে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, এই ওদের কথা বলা ছিল। এবং ওরা করে কি জানেন, যে আপনার এই অন্যান্য দেশের কথা বলি, ইন্ডিয়াতেও ইউটিউবে কথা বলছে একজন, আমার মতো একজনও বলতে পারে যে মার্কেট ইজ ডুইং দ্যাট আর মেবি ইট উইল বি ডুইং দ্যাট, পরে বলে দেয় যে আমি কিন্তু সেবির এনলিস্টেড অ্যাডভাইজার না। আবার যিনি এনলিস্টেড অ্যাডভাইজার তিনি বলেন যে ইট ম্যাটার্স। ধরেন যদি এরকম থাকতো, ওরা কিন্তু আপনার আরও এক ধাপ আগে গিয়ে বলে, ধরেন আমি যদি বলি যে এই শেয়ারটা কিনেন, নর্মালি কিন্তু আপনি জানেন কিনা আমি জানি না, এইভাবে কিন্তু আপনি স্টক টিপ দিতে পারবেন না। এটা কিন্তু আপনার বাংলাদেশের আইনে হচ্ছে এই ফরবিডেন, বাট ওদের এখানে কিন্তু ফরবিডেন না। আপনি যদি এই মিডিয়া ডিসকাশনে প্রাইস ফোরকাস্ট করে যে এটা এখন আছে 130, আমি ফোরকাস্ট করছি এটা উইদিন এ ফিউ ডেজ 110-এ পাওয়া যাবে। এটা ধরেন যদি আপনি এরকম সার্টিফাইড হন, রাইট, এবং আপনি কেন 150 বলতেছেন, তার জন্য আপনার যেই এই রেশনাল সবগুলো আপনাকে ডকুমেন্ট করতে হবে। আপনি দেখবেন যে ইয়াহু ফাইন্যান্সে আপনি দেখবেন যে এই ফেসবুক বা অ্যাপল কোন প্রাইসের টার্গেট প্রাইস কত আগামী 1 বছরে অনেক অ্যানালাইজ দিয়ে রাখছে, এবং সে কেন বলতেছে তারও একটা থিসিস দিয়ে রাখছে। আমরা কিন্তু এটা করতে পারবো না, বাংলাদেশে কিন্তু এটা অ্যালাউড না। সো ধরেন আমি একজন সাধারণ বিনিয়োগকারী, আমি জানতে চাচ্ছি যে কোনো একটা স্টক, লেটস এ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এই স্টক আমি কিনবো কি কিনবো না। আমি কিছু ইনফরমেশন পাবো ওয়েবসাইট থেকে, ডিএসসি থেকে কিছু ইনফরমেশন পাবো,
এগুলো সব হচ্ছে ইনফরমেশন। আমি যদি চাই যে কেউ সমস্ত ইনফরমেশন একসাথে করে এখান থেকে কোনো ইনফারেন্স ডেভেলপ করছে কোনো একটা এই রিসার্চ পেপারে, আমার জন্য কি ভালো হবে না? তো এইটা ধরেন আপনার অন্যান্য দেশে খুব ইন্টারেস্টিং একটা সিচুয়েশন এখানে। ইটস লাইক এরকম যে আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটে আপনি যারা কোয়ালিফাইড ডক্টর, পাশ করা ডক্টর, তাদেরকে প্র্যাকটিস করার লাইসেন্স দিচ্ছেন না, আর এই বাজারে সবাই ডাক্তারি করছে। সবাই ডাক্তারি। ধরেন উমুক বলতেছে যে এটা কিনেন খুব ভালো হবে, এত টাকা যাবে, উমুক বলতে সবাই এক্সপার্ট। মানে আপনি কাকে বিশ্বাস করবেন? নিশ্চয়ই এসবে উন্নতি হওয়া দরকার। ডিএসসি জেনারেল ইন্ডেক্স বাই দ্য এন্ড অফ দিস ইয়ার আপনি কি ফোরকাস্ট করছেন? এখন তো হচ্ছে ডিএসসি ব্রড ইন্ডেক্স বলি আমরা, ডিএসসি এক্স বলি। এখন ইন্ডেক্স আছে কত, 6344। আমি হচ্ছি অ্যাকাডেমিশিয়ান, আমাকে যদি বলেন যে এটা কোথায় যাবে, জাজিং বাই দ্য হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কারেন্ট ভ্যালুয়েশন লেভেল, আমি বলবো যে আমাদের মার্কেট এখন যে জায়গায় আছে এইটা তার ঠিক জায়গায় আছে। এখন যে জায়গায় আছে আমি আশা করতেছি যে এইখানেই থাকবে, ±100 ধরেন। আই এম নট এক্সপেক্টিং দ্যাট এখান থেকে খুব বাড়বে, এখান থেকে খুব কমবে। মার্কেটের আলটিমেটলি লং টার্ম গতিপথ কী হবে, এইটা হয়তো বা আপনার অনেক যারা বড় বড় ফান্ড নিয়ে থাকবে, মেবি দে উইল বি ওয়েটিং হোয়াট হ্যাপেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। কারণ সামনে আমাদের একটা ইলেকশন হবে 5 বছর পরে, যেটা হয় ওই সময় কী হয়। সো আমার এক্সপেকটেশন হচ্ছে যে এর মধ্যেই কিন্তু অনেকে ব্যবসা করবে, মানে এখন যেই লেভেলে আছে। আপনি দেখবেন যে আমাদের বড় বড় শেয়ার যেগুলো আছে, বিগ ক্যাপ যেগুলো, বেশিরভাগগুলো হচ্ছে ফ্লোরে বসে আছে। তো এই মার্কেটে যে ট্রেড হচ্ছে, রিসেন্টলি যে ট্রেড বাড়ছে 800 কোটি, 900 কোটি, 1000 কোটি, এগুলো কোথায় হচ্ছে? যেগুলো ফ্লোরের বাইরে আছে। তো দেখা যাচ্ছে যে ফান্ড যেটা পুরো মার্কেটকে সাপোর্ট দিত, তো অনেকগুলো ফ্লোরে বসে আছে। এই জন্য আপনার সবগুলো ফান্ড অল্প কিছু শেয়ারে হচ্ছে চেস করতেছে। তার ফলে যেটা হচ্ছে যে ওই সব শেয়ারের কোনো শেয়ার অনেক দাম বেড়ে যাচ্ছে, মানে ওভার প্রাইসড হয়ে যাচ্ছে। আবার যেগুলো আপনার ফ্লোরে বসে আছে, হয়তো ফান্ডামেন্টাল ডেভেলপমেন্ট হয়েছে, জাস্ট বিকজ কেউ কিনে না, ফ্লোরে বসে আছে, এই জন্য আপনিও কিনেন না। সো আপনি যদি এরকম আগে হচ্ছে ঠিকঠাক করতে পারেন যে কোনটা ভালো হবে আগামী 2 বছর 3 বছরে, মানে ইনভেস্টমেন্ট পারপাসে, ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক মানি। ওকে, সো ডেফিনেটলি আপনি আমাকে একটু আগে বললেন না যে 100 কোটি টাকা দিবে, আমার 100 কোটি টাকা দেওয়ার মানে আমার একটা মানে রিসোর্সও থাকবে যে অ্যানালাইসিস করার জন্য, তখন আমি ওগুলো খুঁজে বের করবো, ওকে, ওইখানে ইনভেস্ট করবো। ওকে। একটু আপনার প্রপার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসের একটু কশাসলি আগাতে হবে, বাট মার্কেট এক্সিট করার কোনো প্রয়োজন নেই। আমি যদি 100% অফ মাই ক্যাপিটাল স্টক মার্কেটে রাখতে চাই, আপনার অ্যাডভাইস কী হবে? 100% অফ ইউর ক্যাপিটাল ইউ ওয়ান্ট টু পুট ইন দ্য স্টক মার্কেট? আমি ডেফিনেটলি বলবো না। কারণ হচ্ছে যে এই ক্যাপিটাল মানে কি আপনার সেভিংস, রাইট? সো আপনি যা আয় করেন, যা ব্যয় করেন, যেটা থাকবে, যেটা এতদিন জমাইছেন, সেটা হচ্ছে আপনার ক্যাপিটাল। সো দেখেন, যদি শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করেন, শেয়ার মার্কেটে ধরেন লং টার্ম হয়তো আমি বুঝি যে কী হবে, শর্ট টার্ম কিন্তু মার্কেট অনেক ভোলাটাইল, রাইট? কখনো বাড়ে, কখনো কমে। এখন আপনি সব টাকা ইনভেস্টমেন্ট করলেন, যদি মার্কেটে 15% 20% কারেকশন হয়, এবার আপনার টাকা যদি কোথাও লাগে, তখন তো আপনাকে লস নিতে হবে, আপনি সমস্যায় পড়বেন। আপনি ক্যাপিটাল মার্কেটের আইডিয়াটা হচ্ছে যে আপনি আপনার ক্যাপিটাল বা সেভিংস ইনভেস্টমেন্ট করবেন, ওই সেভিংসটা ইনভেস্টমেন্ট করবেন যেটা হচ্ছে যে আগামী 1 বছর 2 বছর আপনার লাগবে না। যদি আপনার ইমার্জেন্সি কোনো কারণে লাগে, ধরুন 2 মাস পরে বা 1 মাস পরে লাগবে, এই টাকাটা আপনি যদি এখানে ইনভেস্ট করেন, মানে খুব ভালো, কেউ আপনাকে বললো যে 1 মাসে এই শেয়ার অনেক বাড়বে, যদি না বাড়ে, যদি পড়ে যায়, তখন তো আপনার ওই টাকাটাও থাকবে না। সো যেই টাকাটা আপনি হচ্ছেন আগামী 1 বছর 2 বছর হাত না দিলেও আপনার নর্মাল লিভিং অফ স্ট্যান্ডার্ড চেঞ্জ হবে না, ওই টাকা ইনভেস্টমেন্ট করেন। এবং যদি লং টার্মে রাখেন, মানে যদি মোটামুটি আপনি মিনিমাম ডিলিজেন্স করেন, 2-3-4 বছরে আলটিমেটলি লাভ হবেই। এই যে এত খারাপের মাঝখানেও বছরের প্রথম 6 মাসে আমরা আমাদের আজকের পত্রিকার রিপোর্টে এসছে যে 12টা সেক্টর প্রায়, যেখান থেকে আপনার 5%-এর বেশি 6 মাসে রিটার্ন এসছে, 5 to 24%-এর মতো। দ্যাট মিনস অ্যানুয়ালাইজ করলে সবাই ফিক্সড ইনকামকে বিট দিয়েছে। এই যে আপনার 20টার মধ্যে 12টা সেক্টর, দ্যাট ইজ দ্য মার্কেট, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ওয়াজ আস্কিং যে আমি পুরো টাকা ইনভেস্ট করবো কিনা। এখন ধরেন আপনার আমাদের মার্কেট বাড়ছে কত পার্সেন্ট? 2.2% সম্ভবত, রাইট? গত 6 মাসে আপনি দেখবেন যে লিড দিছে কোন সেক্টর, এই লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, ফুড, আর কয়েকটা সেক্টর হবে। তো আপনার ধরেন এগুলা সেক্টর টাইমিং করা, মানে কখন কোন সেক্টর বাড়বে, এর একটা ডিফিকাল্ট টাস্ক। মানে বেসিক্যালি ইউর স্পেকুলেটিং। মানে আপনি দেখেন যে
ধরেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করতেন যে নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে যে 2023 সালের ফার্স্ট হাফে কোন সেক্টর ভালো করবে, ইটস রিয়েলি ডিফিকাল্ট যে আসলে এক্স্যাক্টলি কোন ইন্ডাস্ট্রি সবচেয়ে বেস্ট করবে। সো এই স্পেকুলেশনে না যাওয়া ভালো, মানে যদি আপনি ইনভেস্টমেন্ট পারপাসে আসেন এক। আর দ্বিতীয় হচ্ছে যে এই রিটার্ন, হ্যাঁ আপনার যদি স্টক চুজিং ভালো হয় রিটার্ন হবে। আর আমাদের মার্কেটে আসলে ওই ইনভেস্টমেন্ট স্পেকুলেশন এগুলো ছাড়াও অনেক জিনিস আছে। আপনি তো বোঝেন যে আমাদের মার্কেটটা হচ্ছে হার্ডিং বিহেভিয়ার চলে, যে কিছু ইনভেস্টর হচ্ছে দে অ্যাকচুয়ালি লিড দ্য মার্কেট। তারা যদি কোনো শেয়ার কিনে দেখবেন যে সবগুলো অনেক হাউস থেকে লোকজন হচ্ছে ফলো করে। তো আপনার তার মন মর্জি সে কোন শেয়ার কিনবে কোন শেয়ার বিক্রি করবে, এটা তো আসলে আপনি প্রিডিক্ট করতে পারবেন না। ধরেন আপনি তো মানে এই ক্যাপিটাল মার্কেটে মোটামুটি ভালো এক্সপার্ট, আপনি তো জানেন যে মার্কেটের মধ্যে এরকম এই অন্য মার্কেটে আছে কিনা আমি জানি না, বাট আমাদের মার্কেটে তো আছে। তো এখন তাদেরকে প্রিডিক্ট করা তো খুব টাফ, মানে এটা আমাদের কাজও না, রাইট? বিগ বয়েস যারা রাইট, তাদেরকে প্রিডিক্ট করলে আপনি হচ্ছে লস করবেন। মেবি ইউ আর রাইট বাই লাক 1 or 2 টাইম, বাট দ্যাটস নট দ্য সিস্টেমেটিক ওয়ে। রাইট। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আগামী বছরের শুরুর দিকে আপনার সাথে আবার বাজার সম্পর্কে আপনার ইনসাইট পাবো আশা করি। ইউর ওয়েলকাম ভাই, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। দর্শক, সজীব স্যার অনেক বিস্তারিত আমাদের সঙ্গে বললেন পুরো বাজার পরিস্থিতি, বাজারের কাঠামো, বাজারের আচরণ। হয়তো ইলেকশনের আগে আমরা সুনিশ্চিতভাবে কোনো কিছু বলতেও পারবো না, আবার একেবারে বাজার ছেড়ে চলে যেতে হবে বিষয়টা এরকমও না। তিনি তার নিজের ফান্ড যদি তাকে দেওয়া হয় সেটা মোটামুটি ব্যালেন্সড ওয়েতে ইনভেস্ট করবেন, লং টার্ম ইকুইটি, তারপরে হচ্ছে ফিক্সড ইনকাম, কিছু শর্ট টার্ম ট্রেডিং অপরচুনিটির জন্য রাখবেন। পরের পর্বে দেখা হচ্ছে।